শুভ সন্ধ্যা। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর সংক্ষিপ্ত রূপে। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। ধোপাদিঘি সিলেট নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত। দখল দূষণে হারিয়ে যাওয়া ধোপাদিঘি উদ্ধার করতে ভারত সরকারের অর্থায়নে নান্দনিক ওয়াকওয়ে তৈরি করেছে সিলেট সিটি কর্পোরেশন। এটি গেল মাসে সরকারের 2 মন্ত্রী এবং ভারতীয় হাই কমিশনার উদ্বোধন করেছেন। পরিত্যক্ত দিঘিকে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে তৈরি করতে বাঁধানো হয় একাধিক ঘাট এবং স্থাপন করা হয় দৃষ্টিনন্দন ল্যাম্পপোস্ট। তবে আজ মঙ্গলবার 5 জুলাই দুপুরে হঠাৎ করে ল্যাম্পপোস্ট খুলে ফেলে কারা কর্তৃপক্ষ। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় ওয়াকওয়েতে। খবর পেয়ে ওয়াকওয়েতে ছুটে আসেন সিসিক মেয়র এবং কাউন্সিলরবৃন্দ। পরবর্তীতে বিষয়টি জেনে স্থানীয় সাংসদ, পররাষ্ট্রমন্ত্রী, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের জানায় সিসিক। তবে তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষের মন্তব্য জানতে গিয়ে কারা কর্তৃপক্ষের সাথে কথা বলা হয় এবং ধোপাদিঘির পাড় সংলগ্ন কিছু জায়গা কারা কর্তৃপক্ষের আওতাধীন বলে জানিয়ে তিনি বলেন, কোনো সরকারি প্রতিষ্ঠানের জায়গা অন্য সরকারি প্রতিষ্ঠান যদি নিতে চায় তাহলে আলোচনার মাধ্যমে নিতে হয়। সিলেট সিটি কর্পোরেশন যদি কারা কর্তৃপক্ষের কোনো জায়গা নিতে চায় তাহলে অবশ্যই কারা কর্তৃপক্ষের অনুমতি লাগবে। ডিআইজি প্রিজন বলেন, সিলেট কেন্দ্রীয় কারাগার 2-এর এখনো কিছু আসামি কারাগারে রয়েছে। কারাগারের কার্যক্রম চলমান, আর এখানে কোনো স্থাপনা তৈরি করতে গেলে অবশ্যই সরকারের অনুমতি তো লাগবেই এবং হয়তো কোনো খুঁটি ওনারা স্থাপন করতে গিয়েছেন। ডেপুটি জেলার সেখানে ছিলেন এবং তিনি কথাবার্তা বলেছেন এবং তিনি জানিয়েছেন এখন মোটামুটি বিষয়টি সমাধান হয়ে গিয়েছে। ওয়াকওয়ে পরিদর্শন শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সকালে হঠাৎ করে পুলিশ এসে ওয়াকওয়ের ল্যাম্পপোস্ট ভাঙচুর করে। এখানে যারা কাজ করছিল শ্রমিকরা তাদেরকে বিষয়টি জানালে তারা দ্রুত চলে আসেন এবং বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সিলেট সিটি কর্পোরেশন সূত্রে জানা যায় 2018 সালের 23 এপ্রিল সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখা থেকে এই প্রকল্পের পরিকল্পনা করা হয়। সিসিক ধোপাদিঘিকে নতুন রূপে দেওয়ার ঘোষণা করে পরে ভারত সরকার এগিয়ে আসে এর অর্থায়নে। ধোপাদিঘি এরিয়া ফর বেটার এনভায়রনমেন্ট অ্যান্ড বিউটিফিকেশন নামে প্রকল্প গ্রহণ করে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছিল। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার গেল নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেত জামিন পেয়েছেন আজ। সোমবার তার জামিন আবেদন হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঝুমুর সরকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে দেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। তবে আজ একদিন পর মঙ্গলবার 5 জুলাই হবিগঞ্জের দায়রা জজ মোহাম্মদ ইহসানুল হকের আদালতে ফের জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করে। মামলার বিবরণে জানা যায় 2021 সালের পৌর নির্বাচনের 2 দিন আগে 15 জানুয়ারি আওয়ামী লীগের মেয়র প্রার্থী রাহেল চৌধুরীর লোকজন বিএনপি প্রার্থীর লোকজনের উপর হামলা করে এবং হামলায় গুরুতর হন ছাবির আহমেদ চৌধুরীর চাচাতো ভাই শফিক আহমেদ চৌধুরী। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হন। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হলে 2022 সালের 30 মার্চ চার্জশিট প্রদান করে পিবিআই এবং চার্জশিটে গৃহীত হওয়ার পর আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। গত 4 জুলাই আসামি রাহেল চৌধুরী আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন এবং আদালতের জামিনটি নামঞ্জুর করে দেন। তবে আজ মঙ্গলবার তার জামিন মঞ্জুর করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত 9টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নতুন ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আফসর আলী নামের ওই বৃদ্ধ চুনারুঘাট উপজেলার কাছিশালী গ্রামের বাসিন্দা। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সালেহ আহমদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বেপরোয়া গতির ট্রাক নতুন ব্রিজ এলাকায় ওই বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ 3 ডাকাতকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা। সোমবার দিবাগত মধ্যরাত উপজেলার শানখলা ইউনিয়নের লালচাঁদ চা বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকে অভিযানের নেতৃত্ব দেন হবিগঞ্জ ডিবি পুলিশের উপপুলিশ পরিদর্শক ধ্রুবেশ চক্রবর্তী। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাকু সহ দেশীয় অনেক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। সব রেকর্ড চুরমার করে সিলেটে নতুন রেকর্ড গড়েছে বৃষ্টি। সদ্য গত হওয়া জুন মাসে সিলেটে যে পরিমাণ বৃষ্টি হয়েছে বিগত 62 বছরের মধ্যে তা সর্বোচ্চ। 1965 সালের পর এত বেশি বৃষ্টির রেকর্ড নেই সিলেটে। সিলেট আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে জুন মাসে সিলেটে স্বাভাবিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 818.4 মিলিমিটার, কিন্তু এই বছরের জুন মাসে এখানে 1456.02 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে 637.62 মিলিমিটার বেশি।
শতকরা হিসেবে প্রায় ৭৭.৭৮% বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয়েছে। সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী বলেছেন, এবারের জুন মাসে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। জুন মাসে গড় বৃষ্টি 22 হয়, তবে এবার হয়েছে 28 দিন। এই মাসে বৃষ্টির পরিমাণ অনেক বেড়েছে। এর আগে 2004 সালের জুন মাসে সর্বোচ্চ 1394 মিলিমিটার বৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন তিনি। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয়। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ার পর লোডশেডিং মোটামুটি বিদায় নিয়েছিল। শহরে বিদ্যুৎ বিভ্রাট হতো না বললেই চলে। এখন সেই লোডশেডিং আবার ফিরেছে। রাজধানী সহ সারা দেশে 2 দিন ধরে দিনে কয়েকবার করে বিদ্যুৎ চলে যাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী কোম্পানি সূত্রে জানা গেছে, সরকার লোডশেডিং করছে বাধ্য হয়ে। সরবরাহ সংকট থাকায় বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় গ্যাস দেওয়া হচ্ছে না। বিশ্ববাজারে দাম চড়া, তাই খোলা বাজার থেকে আপাতত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিনছে না সরকার। দেশে যে পরিমাণ গ্যাস সরবরাহ হয় তার একটি বড় অংশ ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে। শিল্প কারখানায় বিপুল পরিমাণে গ্যাস প্রয়োজন হয়। লাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সাম্প্রতিককালে দেখা যায়নি। ধীরে ধীরে লোডশেডিং বিদায় নিয়েছিল, তবে 2 দিন ধরে যা হচ্ছে তা সাম্প্রতিককালে দেখা যায়নি। 2 দিন ধরে সরবরাহ করা হচ্ছে দিনে 275 থেকে 280 ঘনফুট, যেখানে দরকার 220 থেকে 330 ঘনফুট। ঈদযাত্রায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। তবে আসন্ন ঈদুল আজহায় নিজের মোটরসাইকেলে করে বাড়িতে ফিরতে চান চালকেরা। আর এই দাবি নিয়ে আজ মঙ্গলবার তারা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। চালকেরা বলছেন, প্রশাসন দুর্ঘটনা রোধের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে তা যৌক্তিক। দুর্ঘটনার বেশিরভাগই ঘটে অদক্ষ এবং অবৈধ লাইসেন্সধারী চালকদের মাধ্যমে। সেই ক্ষেত্রে যেসব চালকদের নিয়ন্ত্রণ করা প্রয়োজন, তবে যাদের কাছে বৈধ লাইসেন্স রয়েছে তাদের মোটরসাইকেল চালাতে দেওয়া উচিত। কারণ মোটরসাইকেল চালাতে না দিলে তাদের ঈদযাত্রা ভোগান্তিতে পরিণত হবে। আজকের এই কর্মসূচিতে অংশ নেন দেশের বিভিন্ন মোটরসাইকেল সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা। গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 46 জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে তথ্যটি জানানো হয়। এতে বলা হয়, 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 46 জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে 43 জন এবং ঢাকার বাইরে সারা দেশে 3 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দেশে সর্বমোট 152 জন ডেঙ্গু রোগী রয়েছে এবং এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে 139 জন এবং ঢাকার বাইরে রয়েছেন 13 জন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় নিজের গায়ে আগুন দেওয়া ব্যবসায়ী গাজী আনিসুর রহমানের মৃত্যুর ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে তার পরিবার। আজ মঙ্গলবার দুপুরে হ্যানোলাক্স কোম্পানির চেয়ারম্যান নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন তারা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার। মামলার বাদী আনিসুর রহমানের ভাই নজরুল ইসলাম। মওদুদ হাওলাদার জানান, আনিসুর রহমানের কাছ থেকে হ্যানোলাক্সের চেয়ারম্যান তার স্ত্রী মোটা অঙ্কের অর্থ নিয়ে ফেরত দেননি বলে এছাড়ে উল্লেখ করা হয়েছে। এই কারণে তিনি আত্মহত্যা করেছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এবারে আন্তর্জাতিক। গত 70 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কারণে 5 অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইতালি। বিবিসি জানায়, লোমবার্ড সহ এই 5 অঞ্চলে পানির সংকট দেখা দিয়েছে এবং এই অঞ্চলে পানির সংকট কাটাতে 3,65,00,000 সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির কৃষক সংগঠন কল্লিওরিত্তের তথ্য মতে, খরার কারণে 30% বেশি কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থায় মোকাবেলা করতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ইতালির সরকার। খরার কারণ হিসেবে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধিকে দায়ী করছেন দেশটির প্রধানমন্ত্রী। ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার। আফগান সরকারের কাছে উল্লেখযোগ্য পরিমাণে শুকনো খাবার, বিস্কিট, নুডলস, দুধ এবং কম্বল, তাঁবু এবং ওষুধ সামগ্রী পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতায় এই ত্রাণ পাঠানো হয়েছে আফগানিস্তানে। বিমান বাহিনীর বিশেষ বিমান C-130J যোগে এসব ত্রাণ সামগ্রী আফগানিস্তানে পৌঁছেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগানিস্তানের জনসাধারণের জন্য পাঠানো ত্রাণ সামগ্রী সশস্ত্র বাহিনী বিভাগ, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি, প্রাণ আরএফএল গ্রুপ, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে অনুদান হিসেবে সংগ্রহ করা হয়েছে।
শ্রীলঙ্কার অর্থনীতি ফেরাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। তবে এটার জন্য 1.5 বছর অর্থাৎ 18 মাস সময় লাগবে বলে মন্তব্য করেছেন তিনি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কার এই প্রধানমন্ত্রী বলেন, 2023 সাল কঠিন হতে যাচ্ছে, তবে 2024 সালের মধ্যে তার অর্থনৈতিক অবস্থা ফিরে আসবে বলে আশা ব্যক্ত করছেন তিনি। 2.20 কোটি জনসংখ্যার দেশটি গত 7 দশকের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে। বৈদেশিক মুদ্রার মজুদ কমে যাওয়ায় খাদ্য, জ্বালানি এবং ওষুধ সহ প্রয়োজনীয় জিনিস আমদানি করতে পারছে না দেশটি। এতে করে তৈরি হয়েছে জনরোষ। লোকজন রাস্তায় নেমে প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসের পদত্যাগ দাবি করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে 1998 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল 12 জনের। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় 11,932টি নমুনা পরীক্ষা করা হয় এবং পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 16.74। গত 24 ঘন্টায় যে 7 জনের মৃত্যু হয়েছে তাদের সবাই পুরুষ এবং তাদের মধ্যে 5 জন ঢাকা বিভাগের এবং বাকি 2 জনের মধ্যে একজন রাজশাহী এবং একজন ময়মনসিংহ বিভাগের। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় 2020 সালের 8 মার্চ। এরপর থেকে এখনো পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্র কয়েক দফায় ওঠানামা করতে দেখা গেছে। সংক্রমণের শুরু থেকে এই পর্যন্ত দেশে 19,82,972 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস এবং এর মধ্যে সুস্থ হয়েছেন 19,09,273 জন। আর মৃত্যু ঘটেছে 29,181 জনের। দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সব জায়গায় আবারও মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। মাস্ক না পরলেই শাস্তি দেওয়া হবে বলেও সতর্কতা জারি করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।